নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঙালের আমেরিকা দর্শন এই ভ্রমণ কাহিনীর দ্বাদশ পর্ব। বন্ধুরা, নিশ্চয়ই নীলাকে মনে আছে, যাকে তার আমেরিকা প্রবাসী বাঙালি বর বিয়ে করে নিয়ে গিয়েছিল কাজের মেয়ে করবে বলে। আজ শুনি তারই গল্পের শেষ। তোমার গল্পটা শেষ করনি নীলা? শেষ করতেই তো আপনাকে ডাকলুম। আমার স্বপ্নভঙ্গের কথা আপনাকে শুনতেই হবে। বলো। আমার স্বামীর বাড়িতে আমি তখন কৃতদাসীর মতো থাকি। মিথ্যে বলবো না, বাচ্চাকে রাখা ছাড়া আর মাঝে মাঝে ঘরদোর গোছানো ছাড়া তেমন কোনো কাজ আমাকে দিয়ে করানো হয়নি। মেম সাহেব নিজেই সব কিছু করতো, এমনকি ওদের সঙ্গে এক টেবিলে খেতেও ডাকতো। তুমি খেতে? না, ওই লোকটার চোখের সামনে যেতে আমি ঘেন্না পেতাম, তাই নিজের খাবারটা আলাদা করে নিজের ঘরে নিয়ে এসে খেতাম। লোকটা অর্থাৎ তোমার প্রাক্তন স্বামী তোমাকে অ্যাপ্রোচ করেনি কখনো? না, হয়তো সাহস পেত না, হয়তো প্রয়োজন বোধ করতো না। তাছাড়া বাড়িতে থাকতো কতক্ষণ বলুন? সারাদিন অসুরের মতো খাটতো, উইকেন্ডে চলে যেত কোথাও গাড়ি নিয়ে। আমাকেও নিয়ে যেতে চাইতো মেম সাহেব, আমি যেতুম না। তবে শনি আর রবিবারটা বাচ্চারা থাকতো না বলে ছুটি পেতুম একা থাকার। ভালো লাগতো? ভালো ভালো লাগার মতো একটা সেকেন্ডও আমার জীবনে তখন আসেনি। এক সেকেন্ডও নয়। মাথাটা পাগল পাগল লাগতো সব সময়। বাড়িতে জানাতেও পারিনি, জানালে বাবার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারতো, মা হয়তো পাগল হয়ে যেত, কি হবে কে জানে। মাঝে মাঝে চিঠি লিখে জানাতাম বেশ ভালো আছি, খুব বেড়াচ্ছি, এইসব মিথ্যে কথা। মাস কয়েক এইভাবে কেটে গেল। কিভাবে কাটলো সেও এক আশ্চর্যের কথা। মরলুম না, পাগল হলুম না, অত বড় জোচ্চুরি হজম করে নিলুম ধীরে ধীরে, এবং ওই লোকটার ভাত খেয়ে বেঁচেও রইলুম। আমেরিকায় কাউকে চিনি না, ইংরেজিতে কথা বলতে পারি না, কী যে করি কিছুই বুঝতে পারতুম না। মাঝে মাঝে ফাঁকা বাড়িতে টেলিফোন তুলে পাগলের মতো নম্বরের চাবি টিপতাম। কখনো কখনো কেউ বিকট গলায় হ্যালো বলে উঠত। আমি জিজ্ঞেস করতাম, আপনি কি বাঙালি? সে সঙ্গে সঙ্গে গর্জে উঠত হোয়াট, বা পার্ডন বলে উঠত। আমি ফোন রেখে দিতাম। টেলিফোন ডাইরেক্টরি ছিল না, সেটা কখনো খুঁজে পাইনি। আর কখনো কোনো বাঙালি বাড়িতে বেড়াতেও আসতো না। পরে জেনেছি এখানকার বাঙালিদের সঙ্গে লোকটার সেরকম যোগাযোগই ছিল না। তুমি ঝগড়া করনি কখনো? না, ঝগড়া করবো কি, লোকটার দিকে তাকাতেই আমার ঘেন্না হতো। তবে অপমানটা তো আর আমি ভুলিনি, শুধু পরিস্থিতিটার সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম মাত্র। তবে সুযোগের অপেক্ষায় ছিলাম। একদিন ভাগ্য ভালো, ওরা উইকেন্ডে বেরিয়ে যাবার পর আমি একা। জানেন তো এখানকার শহরগুলো কেমন নির্জন, সারাদিন একটা দুটো লোকও দেখা যায় না রাস্তায়। জানি আমি এখন আমেরিকা এক্সপার্ট, কচু। আমেরিকায় সারা জন্ম থেকেও এদেশকে বুঝে ওঠা কঠিন মশাই, তাও জানি, আর সেই জন্যই এক্সপার্ট। খুব পাজি হয়েছেন, মিথ্যে কথা বলাটা স্বভাবে দাঁড় করিয়ে ফেলেছেন। হ্যাঁ, উইকেন্ডের কথা বলছিলেন নীলা, কি হলো সেদিন? ওই দিনই ব্রেক পেয়ে গেলুম। ওরা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে বেড়াতে বের হয়ে গেছে। আমি সকাল থেকে একা বোরিং দুটো দিন কাটানোর জন্য তৈরি হচ্ছি মনে মনে। বোরিং বলছি, কিন্তু আসলে ওই দুটো দিনই অর্থাৎ উইকএন্ডটাই আমার সবচেয়ে ভালো কাটতো। মনে আছে শনিবার ঠিক করলাম একা একাই বেরোবো। কয়েকটা নিজস্ব জিনিস কিনবো বলে সাহস করে পোশাক পরে বেরিয়েছি। স্টোর খুব দূরে নয়, দূরে হলে একা যেতে পারতুম না, মাইলখানেক হবে। রাস্তাটাও মোটামুটি চিনে গেছি, কারণ মেম সাহেবের সঙ্গে কয়েকবার যেতে হয়েছিল। ঘটনাটা ঘটলো সেই স্টোরি। ঘুরে ঘুরে সস্তার জিনিসপত্র দেখছি, কারণ আমার পুঁজি সামান্য। লোকটা আমাকে মাসে মাসে $50 করে হাত খরচ দিত। তুমি নিতে? নিতাম, না নিয়ে উপায় কী ছিল? তবে লোকটা হাতে দিত না, হয়তো অপরাধবোধই বাঁধা হয়ে দাঁড়াতো। কোনো একটা ফাঁকে যখন আমি ঘরে থাকতুম না বা টয়লেটে গেছি, সেই সময় আমার ঘরে টাকাটা রেখে যেত, আর বাংলায় একটা ছোট্ট চিরকুট, তোমার হাত খরচ। টাকাটা প্রত্যাখ্যান করতে পারতুম, কিন্তু তাতে কি লাভ বলুন? আমাকে তো কোনো না কোনোভাবে টিকে থাকতে হবে, তাই টাকাটা রাখতুম।
নিজের কোনো জিনিস দরকার হলে ওই টাকাটা দিয়েই কিনে নিতুম, ওদের কাছে আর হাত পাততে হতো না। বুঝেছি, তারপর বলো। স্টোরে গিয়ে সেদিন অনেকক্ষণ সময় কাটাচ্ছিলাম। এ দেশের স্টোরগুলো যে কি ভালো দেখেছেন তো, চোখ ধাঁধিয়ে যায়। অকারণে এটা জিনিস ওটা জিনিস সেটা জিনিস দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কেটে যেতে থাকে। সেদিনও এইভাবে কাটছিল। হঠাৎ কসমেটিক্স সেকশনে শাড়ি পরা একটি মেয়েকে দেখে মনে হলো বাঙালি। মুখখানায় বাঙালি বাঙালি ভাব বেশ স্পষ্ট। আর দেখে ছল বলে বলে মনে হয় না। আমেরিকায় আসবার পর এই প্রথম আমি একজন বাঙালি চেহারা দেখতে পেলাম। আমি সোজা গিয়ে মেয়েটিকে বললাম, আপনি কি বাঙালি? শুনে মেয়েটা তেমন কোনো উৎসাহ দেখালো না। বলল, হ্যাঁ, সো হোয়াট? অবাক হয়ে বলি, এইভাবে বলল? হ্যাঁ, আসলে এখানে এত বাঙালি আছে এবং নিত্য নিত্য তাদের দেখা সাক্ষাৎ হয়। বাঙালি শুনে কেউ খুব একটা আহ্লাদ বোধ আর করে না এখানে। বুঝেছি। এরকম এক আধটা ঘটনার কথা আমিও শুনেছি। আমাদের যাদবপুরের বাসায় যিনি ল্যান্ডলেডি অর্থাৎ মাসিমা, তিনি মেয়ের কাছে নিউ ইয়র্কে বেড়াতে এসেছিলেন। সকালে পার্কে একটি বাঙালি মহিলাকে দেখে ভারী খুশি হয়ে তার সঙ্গে আলাপ করতে গিয়েছিলেন। মেয়েটি তাকে পাত্তাও দেয়নি। পরে তার মেয়ে তাকে বলেছিলেন, বাঙালিদের দেখে কখনোই যেচে কথা বলতে যাবে না, তাহলে তারা অপমান করবে। ব্যাপারটা ইউনিভার্সাল নয়, সবাই ওরকম করে না, তবে অনেকেই একটু ওরকম আছে। তো তোমার বাঙালিনি শেষে কি করলো? প্রথমে কাট কাট জবাব দিয়েছিল বটে, কিন্তু পরে যখন কাঁদো কাঁদো মুখ করে করুণ সুরে বললুম, আমার খুব বিপদ, আমি এদেশের বাঙালিদের সঙ্গে দেখা করতে চাই। মেয়েটি ক্যাজুয়ালভাবে বলেছিল, কি বিপদ? বেড়াতে এসে ডলার ফুরিয়েছে? আমি বললাম, না, আমার ইমিগ্রেশন ভিসা আছে, ডলারও ফুরোয়নি, কিন্তু আমার বিপদের মাত্রা গভীর। মেয়েটা তখন একটু নরম হলো, বলল, আপনার সঙ্গে সব কথা না বললে তো বিপদের মাত্রাটা বুঝতে পারা যাবে না। আমি বললাম, কিন্তু সে তো এই স্টোরে সম্ভব না, কোথাও বসতে হবে, গোপনে বলতে হবে। মেয়েটা হেসে বলল, কেউ বুঝবে না, আপনি বলুন, স্বচ্ছন্দে বলুন। বললে? সব বললুম, কিছু বাকি রাখলুম না। এও বললুম, আমি ও বাড়ি থেকে এক্ষুনি আজই পালিয়ে যেতে চাই, যদি মেয়েটি আমাকে আশ্রয় দিতে রাজি থাকে। মেয়েটি সত্যিই ভালো। বলল, দেখুন, আপনাকে এই অবস্থায় আশ্রয় দিতে আমি পারি, কিন্তু আপনার হাজব্যান্ডকে না জানিয়ে যদি পালান, তাহলে তিনি পুলিশে রিপোর্ট করতে পারেন, তাতে আপনি ভীষণ বিপদে পড়ে যাবেন। আমি অসহায়ভাবে বললুম, তাহলে কি হবে? তাহলে কি আমার মুক্তি নেই? তিনি বললেন, অত ঘাবড়াবেন না, এখানকার বাঙালি অ্যাসোসিয়েশন খুব স্ট্রং, এসব ক্ষেত্রে তারা অবশ্যই কোনো না কোনো পদক্ষেপ নেবে, আপনার পক্ষ নিয়ে তারা রুখে দাঁড়াবে। আমি আজই আপনার সব ঘটনা অ্যাসোসিয়েশনে জানাবো। আমার টেলিফোন নাম্বারটা রেখে দিন, আর পারলে আপনার নাম্বারটাও আমাকে দিন। তোমার স্বামীকে মেয়েটি কি চিনতে পারলো? পারলো। বলল, ভদ্রলোক তো বাঙালিদের সঙ্গে খুব একটা মেশেন না, কোনো সোশ্যাল মিক্সিং নেই, শুনেছি খুব হাই ব্রাউ লোক, নট এ ভেরি পপুলার টাইপ। থাক, এসব খাতে থাক। আমাকে অবশ্য নিজের গাড়িতে তুলে বাড়ি অবধি পৌঁছে দিলেন। চুপচাপ বসে থাকুন, অ্যাকশন নেওয়া হবেই, আর আজ টেলিফোনের কাছাকাছি থাকবেন। ইউ মে রিসিভ এ কল অ্যাট এনি মোমেন্ট ফ্রম নাও। সেদিন যেন আমার বুক থেকে মস্ত একটা ভার নেমে গেল। সেদিন ইচ্ছে মতো রেঁধে বেড়ে দুপুরে পেট পুড়ে খেলাম, মনটা যেন ফুরফুরে লাগছিল। ফোন এলো রাত 8:30 নাগাদ। একজন গম্ভীর গলার মানুষ পরিষ্কার বাংলায় বললেন, আমরা তোমার ঘটনা শুনেছি, আগামীকাল সকালে আমরা কয়েকজন তোমার সঙ্গে দেখা করতে আসব। সে রাত্রিটা ছটপট করে কাটিয়ে দিলাম। পরদিন সকাল 9টা নাগাদ প্রায় 12-14 জন ভদ্রলোক আর ভদ্রমহিলা 7-8টা গাড়ি করে এসে হাজির। অতজন বাঙালি দেখে আমার বিহ্বল অবস্থা, আনন্দে কেঁদেই ফেললুম। লিভিং রুমে সবাই আমাকে দেখে আমাকে নিয়ে ঘিরে বসলো। ভেরি সিম্প্যাথেটিক, অল অ্যাটেনশন। সেই মেয়েটিও ছিল? হ্যাঁ, জয়ন্তী, সেই তো লিডিং পার্ট নিচ্ছিল। কি হলো তারপর? যা হওয়ার তাই। আমার গল্প শুনে সকলেই তাজ্জব। এরকম ঘটনা দু একটা যে ঘটেনি তা নয়, তবে এরা এরকম ঘটনার মুখোমুখি হলেন এই প্রথম।
আমার তথাকথিত স্বামীটি সম্পর্কে অনেক কথা সেদিন জানতে পারলাম। কেউই তার প্রশংসা করলেন না, কিন্তু সেসব কথা থাকবে। সবাই মিলে পরামর্শ করে ঠিক করলো সেই দিন রাতেই তারা আবার দল বেঁধে আসবেন। আমার তথাকথিত স্বামী সস্ত্রীক বিকেলে সেদিনই ফিরে আসবেন। তারপর যা করার তারা করবেন, আর আমি যেন ভয় না পাই। মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ, শো ডাউনের যত সময় এগিয়ে আসছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমারও হয়ে যাচ্ছিল। এমনিতেই গেঁয়ো মেয়ে, তার ওপর অচেনা বিদেশ বিভূষী লোকটা আমার সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করলেও মাথা গোঁজার একটা ঠাঁই তো ছিল। যদি এটাও হারাই তাহলে কি হবে কে জানে। বাঙালিরা একজোট হয়ে কি পারবেন আর কি পারবেন না তাই ভেবেও আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তবুও প্রতিশোধ নেবার ইচ্ছাটা তো বুকে জ্বলনি হয়েছিলই। লোকটাকে শিক্ষা দিতে না পারলে আমার শান্তি নেই। ওই প্রতিহিংসাই আমাকে শক্ত করে রেখেছিল। বিকেল 5টা নাগাদ লোকটা বউ বাচ্চা নিয়ে ফিরে এলো। মেম সাহেব এসে মাটির তলার ঘরে আমার সঙ্গে 2-4টে কথা বলে গেল। কি বলবো, মেমটিকে কিন্তু আমার কখনো খুব খারাপ লাগেনি। সে কখনো দুর্ব্যবহার করেনি আমার সঙ্গে। সে তো আর জানতো না সে তোমার সতীন। সে কথা ঠিক, তবে মেম সাহেব সম্পর্কে আমার ধারণা সঠিকই ছিল। সেটা যে ভুল নয় তা পরে প্রমাণ পেয়েছি। কি রকম বলছি। ওরা ফিরে আসার পর আর আমার ডাক পড়েনি। সন্ধ্যে 7টা নাগাদ যখন লোকটা টিভি দেখছে আর মেম সাহেব রান্না বান্নার কাজে ব্যস্ত, ঠিক সেই সময় কলিং বেল বাজলো। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এদেশে কারো বাড়িতে যাওয়ার রেওয়াজ নেই। তাছাড়া ওদের বাড়িতে ভিজিটার আসতোই না। লোকটা ভীষণ বিরক্ত হয়ে রীতিমতো ধমকে দিল, হু ইজ ইট? তারপর যাই হোক গিয়ে দরজা খুলল। বাইরের সারি সারি 10-12টার মতো গাড়ি দাঁড়িয়ে আর জনাকুড়ি বাঙালি। লোকটা এত ঘাবড়ে গেল যে বলার নয়, কিন্তু কিছু বোঝে ওঠার আগেই 20 জন লোক ঘরে ঢুকলো। পরে খবর পেয়েছি এরা যে সবাই এই শহরের লোক তা নয়। টেলিফোনে আমার গল্প শুনে অনেক দূর দূর থেকে চলে এসেছেন। অর্থাৎ আমার পিছনে জনসমর্থন তখন সাংঘাতিক। তোমার স্বামীর রিয়াকশন কি হলো? ওহ, সে মারাত্মক। প্রথমটা ঘাবড়ে গেলেও তারপর রাগে এমন চেঁচামেচি আরম্ভ করলো, হু কল্ড ইউ? হোয়াটস দ্য বিজনেস? গেট আউট অফ হিয়ার। মেম সাহেব ওর চেয়ে বেশি ভয় পেয়ে দৌড়ে গিয়ে পুলিশ স্টেশনে ফোন করে দিল। কিন্তু দলবদ্ধ বাঙালিরা তাতে ঘাবড়ালো না, উল্টে কেউ চেঁচামেচিও করলো না। শান্ত কণ্ঠস্বরে এক সৌম্য প্রবীণ বাঙালি লোকটাকে বলল, আমরা বিশেষ জরুরি প্রয়োজনে আপনার কাছে এবং আপনার মার্কিন স্ত্রীর কাছে এসেছি। আপনি উত্তেজিত হবেন না, হয়ে লাভ নেই। তারপর কি হলো তাড়াতাড়ি বলো, থামছো কেন? দম নিচ্ছি। অগত্যা লোকটা দরজা ছেড়ে দিল। সবাই অবশ্য ঘরে ঢুকলো না। 4-5 জন ঢুকলো, বাকিরা বাইরে রইল। গ্রীষ্মকাল বলে কিছু অসুবিধা হলো না বাইরে অপেক্ষা করতে। লিভিং রুমে লোকটা আর তার মেম বউকে বসিয়ে পুরো ঘটনাটা প্রকাশ করা হলো। লোকটার অবস্থা তখন দেখার মতো, কখনো লাল হচ্ছে কখনো সাদা হচ্ছে। তুমি সামনে ছিলে? ছিলুম। লিভিং রুমের দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে মজা দেখছিলাম। সবচেয়ে অবাক আর শকড হলো মেম সাহেব। সে আকাশ থেকে বলল, আমার স্বামী তো বলেছিল যে দেশ থেকে একজন ঝি আনছে, কখনো তো বিয়ের কথা বলেননি। এটা কি করে সম্ভব? বলে স্বামীর দিকে ফিরে মেম সাহেব প্রায় চেঁচিয়ে উঠলেন, তুমি বর্বর, তুমি গুহা মানব। তারপর আর যা যা বলল তা আমার মুখে আসবে না। সেসব আমেরিকান গ্যাটার ল্যাঙ্গুয়েজ। এখানকার চালু মেয়েরা অনায়াসে রেগে গেলে তা উচ্চারণ করতে পারে। লোকটার তখন অবস্থা কি? অবস্থা তো বুঝতেই পারছ, বাইগামি এদেশে মস্ত অপরাধ। তার উপর মেম সাহেবের এক মামা সেনেটর। বউ আর পুলিশের ভয়ে লোকটা তখন কোণঠাসা। প্রথমে বিয়েটা অস্বীকার করার একটা দুর্বল চেষ্টা করেছিল, কিন্তু আমার কাছে তো কাগজপত্র আছে, ভিসা পাসপোর্টে স্বামী হিসাবে ওর নাম লেখা আছে। সেই সৌম্য ভদ্রলোক বললেন, আপনি শুধু মেয়েটির প্রতি অন্যায় করেননি, বিদেশে বাঙালি সমবেত গোষ্ঠীর ওপরেই আপনি অন্যায় করেছেন, আমাদের অপমান করেছেন। আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপাতত নীলাকে আমরা এ বাড়ি থেকে নিয়ে যেতে চাই। পুলিশ এসেছিল? হ্যাঁ, কথাবার্তার মাঝেই এসে হাজির। তারাও ব্যাপারটা শুনল খুব গম্ভীর মুখে। তারপর লোকটাকে
ত্রিপক্ষীয় চাপে সমস্ত ব্যাপারটা স্বীকারোক্তির মতো লিখে সই করে দিতে হলো। না করে উপায় ছিল না। মেম সাহেব এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদে আর বারবার বলে, ও ডিয়ার, সুইট ডিয়ার, তুমি আমাকে বলনি কেন? তারপর মেম সাহেব বেসমেন্টে আমার ঘরে এসে যত্ন করে আমার সব জিনিসপত্র নিজ হাতেই গুছিয়ে দিল। নগদ $1000 আর একটা সোনার ব্রেসলেট আমার ব্যাগে ভরে দিল জোর করে। বলল, আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। তুমি সেই রাত্রেই চলে গেলে? হ্যাঁ, রঞ্জনবাবু অর্থাৎ ওই সৌম্য চেহারার বাঙালি ভদ্রলোকের বাড়িতে গেলাম আমি। তার 3 মেয়ে আর স্ত্রী থাকে, বড়টি আমার বয়সী। তারা ভারী ভালো। ওদের বাড়িতে গিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর কি হলো? তারপর শুরু হলো আমেরিকানাইজেশন। বসে থাকলুম না চুপ করে, একটা ট্রেনিং করলাম। তারপর একটা ছোটোখাটো চাকরি জুটিয়ে নিলাম। যদিও পয়সার অভাব হয়নি, কারণ একটা মোটা কম্পেনসেশন আমি ওই লোকটার কাছ থেকে মাসে মাসে পেতাম। কিন্তু তবুও চাকরি করতে লাগলাম আমি। পরপর 3টে চাকরি ছাড়লাম, ধরলাম, আরও ট্রেনিং করলাম, করে মোটামুটি একটা অবস্থায় এসে দাঁড়ালাম। পয়সা খরচ কম হতো বলে জমাতে পারতাম বেশি, এবং পয়সা জমিয়ে একটা বাড়ি কিনলাম। তারপর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। তোমার বাবা মাকে জানাওনি? জানালাম। আমেরিকায় থিতু হবার পর বাড়িতে জানালাম যে এইবার তোমরা বেড়াতে এসো। বাবা মা আগেই ভিসা পাসপোর্ট করে রেখেছিলেন জামাইয়ের বাড়ি বেড়াতে আসবেন। তারা যখন এলেন তাদেরকে গাড়ি করে নিয়ে এলুম। প্রথমে বৈভব দেখালুম, তারপরে বসার ঘরে বসিয়ে সমস্ত কথা বললুম। শুনে মা আঁতকে উঠলেন, স্বামী ছেড়ে রইলে কী করে? বাবা দেখলাম খুবই উদ্যোগী হয়ে উঠলেন। আমার স্বামীর সঙ্গে দেখা করে এই কথা বলবেন যে প্রথম বিয়েটাকে আমরা ধরছি না, মেম সাহেবকে আমরা ধরছি না, তুমি আর নীলা আবার এক হও। তুমি তা করতে দিলে? কখনো না। আমি তাদের বোঝালাম আমি আমার জোরে আমেরিকায় থাকতে পারবো। দেশে ফিরে যেতে ইচ্ছে করেনি। না, পাড়াপড়শিরা আমেরিকায় বিয়ে হয়েছে শুনে হিংসেই জ্বলছিল। আমি ফিরে গেলে তারা খুব হাততালি দিত। তাছাড়া আমেরিকায় থাকার একটা লোভও তো হয়েছিল, কি বলো? মিথ্যে বলবো না আপনাকে শীর্ষেন্দুদা, হয়েছিল। প্রথম দিন এই দেশে এসেই মনে হয়েছিল কি সুন্দর দেশ। লোকটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাওনি? পানিশমেন্ট হয়নি? না, কারণ বাইগামি চার্জ আনা গেলেও আমি আনতে পারতাম না। লোকটি মেম সাহেবকে বিয়ে করেনি, তারা দুজনে একসঙ্গে থাকছিল। কিন্তু এইসব দেশে এইসব ক্ষেত্রেও আইন খুবই স্ট্রং। তাই আইন সিদ্ধ বউ না হলেও হুট করে মেম সাহেবকে তাড়িয়ে দেওয়া যেত না। তাছাড়া মেম সাহেবের খুব বড় লোক এবং বড় ধরনের আত্মীয় স্বজনরা রয়েছে। তাহলে লোকটা তোমাকে বিনা বাঁধায় ডিভোর্স দিয়েছিল? হ্যাঁ। মামলা লড়ল না? পানিশমেন্ট হয়নি? না। তাতে আমি খুশি হয়েছে। পানিশমেন্ট হলে লোকটা হয়তো ক্ষেপে উঠত। লোকটার সঙ্গে তোমার কখনো দেখা হয়নি? হয়েছে। লোকটা বার 2-3 রঞ্জনবাবুর বাড়িতে এসে আমার সঙ্গে বলেছে যে সে আসলে আমাকে ফিরিয়ে নিতে চায়। লোকটার প্রতি ঘৃণায় আমার মুখ কুঁচকে গেছে। যদিও ওর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, বলেছি আমি তা চাই না। আমি জিজ্ঞেস করলাম, আর মেম সাহেব? মেম সাহেবের সঙ্গে যোগাযোগ? হ্যাঁ, মেম সাহেবের নাম ফ্লো। ফ্লো মাঝে মাঝে আসতো, আমাকে ডলার দিত। তুমি নিতে? নিতুম। সেই অবস্থায় না নিয়ে আমি কি করব? তারপর তারপর আর কি, এই প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা নীলা, এদেশে মেয়েরা কতখানি নিরাপদ? মেয়েরা আজ অবধি কোথাও একা একা নিরাপদ নয়। এদেশে যা ওদেশেও তাই। তবে এদেশে মানুষের ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি। কোনো মেয়েকে জোর করে ইচ্ছের বিরুদ্ধে কিছু করায় না। তাছাড়া কেউ কারো ব্যক্তিগত জীবন নিয়ে মাথাও ঘামায় না। কিন্তু ধরো কেউ তো সুযোগ নেওয়ার চেষ্টা করে। এখানে সুযোগের তো অভাব নেই মশাই। আমি একা একটা বাড়িতে থাকি বলেই যে পুরুষেরা এসে ছোক ছোক করবে এর চারিধারে, তা নয়। এদেশে ওরকম হয় না। তা বলে রেপার সাইকোপ্যাথ যে নেই তা বলছি না, অনেক আছে। কিন্তু দেশটা বড়, মেলামেশার অঢেল সুবিধে। শরীরের চাহিদা মেটানো এখানে কোনো সমস্যা নয়। তাই আজ অবধি আমার সেরকম কোনো বিপদ হয়নি। আর আমার কাছে একটা ছোট্ট পিস্তল আছে, সব সময় থাকে সঙ্গে। আতঙ্কিত গলায় বললাম, পিস্তল?
কখনো ব্যবহার করতে হয়নি বলে নীলা আমার দিকে তাকিয়ে একটু স্নিগ্ধ হাসল। যা ভীতু আপনি। যখন ফিরলুম তখন র্যারিটন ভ্যালি কলেজে বঙ্গ সম্মেলনে সত্যি আমার তল্লাশ হচ্ছে। হলঘরে তুমুল গান বাজনা নাটক অবিরাম হয়ে চলেছে। লাউঞ্জেই পাকড়াও করলেন কয়েকজন, ধরে নিয়ে গেলেন ক্যান্টিনে। চা খেতে খেতে গল্প আড্ডা। একটা জিনিস আগেও বলেছি, এখনো বলছি, অবাক হয়ে লক্ষ্য করছি বাঙালিদের মধ্যে ধূমপানের রেওয়াজ একরকম উঠেই গেছে এখানে। বলতে গেলে আমিই একমাত্র ধূমপাই। এদেশের সাহেবরাও সিগারেটকে জীবন থেকে একরকম তুলেই দিয়েছে। খুব কম সংখ্যক লোক সিগারেট খায়। নানা জনের মুখে শুনলাম এখানকার বাঙালিদের মধ্যে মদ্যপানের অভ্যাসও খুব কম। অনেকে আড্ডায় বসলে একটু আধটু খায়, কিন্তু নেশা টেশা একেবারেই করে না। এমনটা কেন হলো তা নানাজনকে জিজ্ঞেস করেছি। কোনো মোটা কারণ নেই। মদ খাওয়াটা আমাদের দেশে যেমন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এদেশে তত কমে যাচ্ছে। সিগারেট এবং মদ এই দুটোই বোধহয় হৃদযন্ত্রের যথেষ্ট ক্ষতিকারক। স্বাস্থ্য সচেতন আমেরিকায় তাই এই দুটির বিরুদ্ধে মনোভাব গড়ে উঠছে ধীরে ধীরে। আমেরিকার ভবঘুরে উচ্ছৃঙ্খল ছন্নছাড়া পাঙ্কদের জীবন নিয়ে বিস্তর লেখাজোখা হয়েছে। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলিয়ে এদের সংখ্যা বড় কম নয়। নিউ ইয়র্কের হার্লেম বা বিশেষ বিশেষ অঞ্চলে এবং বড় শহরে মার্কামারা এলাকায় এদের বাস। পরিত্যক্ত বাড়ি গাড়ি বা যেমন তেমন একটা আশ্রয় হলেই হলো। আবর্জনা কুড়ানো, ছোটোখাটো চুরি ভিক্ষে ইত্যাদি এদের জীবিকা। স্মরণীয় কিছু চলচ্চিত্রও হয়েছে এইসব মানুষকে নিয়ে। সবাই যে নিরুপায় হয়ে বা জীবনের হাতে মার খেয়ে এই জীবনযাপন করছে তা কিন্তু নয়। এদের নিয়ে যথেষ্ট গবেষণা চিন্তা ভাবনা করা হয়ে থাকে। অনেক সময় মনে হবে ঐশ্বর্যের দেশে এই জীবন অনেকে স্বেচ্ছায় বেছে নিয়েছে প্রতিবাদ হিসাবে। অনেককে মনে হবে মানসিক ভারসাম্যহীন, অনেককে ড্রাগ নেশাগ্রস্ত বলে চিহ্নিত করা যাবে, অনেকে জীবনযাপনে নিরুৎসুক ও হতাশ। কারণ যাই হোক, তার সাধারণীকরণ সম্ভবপর নয়। তবে গোষ্ঠী হিসাবে এরা বাইরে থেকে একই চরিত্রের বলে মনে হয়। কোনো সুস্পষ্ট নীতিবোধ, কোনো ইচ্ছাশক্তি, কোনো লক্ষ্য এদের জীবনে নেই। অদ্ভুত এক নোংরামির মধ্যে জড়িয়ে জেবড়ে বেঁচে থাকার দৃষ্টান্ত হয়ে আছে এরা। একসময় হিপিরা সারা পৃথিবীর আলোচ্য বিষয় ছিল। ভারতবর্ষেও একসময় সর্বত্র এদের পথে ঘাটে নানা জায়গায় দেখা যেত। আছে স্মমরাও। এইসব গোষ্ঠীর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকতে পারে, তবে সে বৈশিষ্ট্যের জ্ঞান আমার নেই। শুধু এইটুকু বলতে পারি, এই মানুষগুলিকে আমেরিকার ভদ্রলোকেরা এড়িয়ে চলে, আর এরা এই উন্নত অর্থনীতির দেশে উন্নতভাবে বেঁচে থাকার খেসারত বা টেনশন ঘাড়ে নিতে নারাজ। এদের জীবনযাপন পদ্ধতি সম্পূর্ণ অন্যরকম এবং অনেকটাই স্বাধীন। শুনেছি আমেরিকায় নুডিস্ট কলোনি আছে, সেসব জায়গায় যাওয়ার ইচ্ছে হয়নি। আবাল বৃদ্ধ বনিতা পোশাকহীন হয়ে সেখানে বাস করছেন, এটা দেখার ইচ্ছে আমার হয়নি। তবে কুম্ভ মেলায় নাগা সাধুদের ডেরায় আমি গেছি। প্রথম প্রথম একটু সংকোচ বোধ হলেও পরবর্তীকালে আড্ডা দিতে দিতে ব্যাপারটা সহজ হয়ে গেছে। নাগা সন্ন্যাসীদের কাছে নগ্ন থাকাটা সাধনার অঙ্গ, আর নুডিস্টদের কাছে প্রাকৃত হওয়ার বাসনা। তবে আমেরিকায় যে বিচিত্র সব জীবন ধারণা ও জীবনধারা আছে তাতে সন্দেহ নেই। এসবের পিছনে নানা প্রবণতাই কাজ করে, কিন্তু ব্যক্তি স্বাধীনতাকে অত্যধিক প্রশ্রয় দেওয়া হয় বলেই বোধহয় ব্যাপকভাবে এইসব প্রবণতাকে শোধন করবার চেষ্টা করা হয়নি। ভবঘুরে ছন্নছাড়াদের আমি নিউ ইয়র্কে প্রথম চাক্ষুষ করি। আমি ভিখিরির দেশের লোক, বিস্তর নোংরামি নিয়ত চাক্ষুষ করে থাকি। তবু নিউ ইয়র্কে এদের দেখে একটু অস্বস্তি হয়েছিল। তার কারণ আমাদের দেশের ভিখিরিদের মধ্যে উগ্রতা নেই, তাদের দেখলে ভয় ভয় করে না, কিন্তু এদের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন উগ্রতা রয়েছে, সুযোগ পেলেই যেন ফেটে পড়বে। এদের নিয়ে আমেরিকায় কিন্তু ঝামেলার অন্ত নেই। পুলিশ ও প্রশাসনকে প্রায় উদ্ব্যস্ত হতে হয়। এই পাঙ্ক ও ভবঘুরেদের সঙ্গে একটু পরিচয় করার ইচ্ছে ছিল। ইচ্ছের কথা শুনে বকুল চোখ কপালে তুলল। নিরামিষ লোকের
এরকম আমিষ ইচ্ছা তো মোটেই ভালো লক্ষণ নয়। ইচ্ছেটার মধ্যে আমিষ কি দেখলে? ও হো, আপনি আবার লেখক, তাও তো ভুলেই গিয়েছিলাম। লেখবার জন্য নয়, এদের সম্বন্ধে অনেক শুনেছি তাই। কদিনের জন্য এসেছেন, আবার ওসব কেন ঘাঁটাঘাঁটি করতে যাওয়া? পরে যখন হাতে সময় নিয়ে আসবেন তখন নিয়ে যাব। তুমি নিয়ে যাবে? কেন? অবাক হওয়ার কি আছে? আমেরিকায় আমার কত বছর হয়ে গেল জানেন? এদেশের নারী নক্ষত্র জানা হয়ে গিয়েছে। বকুলের মধ্যে একটা ছদ্ম ঝাঁঝ আছে। ক্যাটক্যাট করে কথাও বলে বটে, কিন্তু সে ভারী আবেগপ্রবণ। জীবনে একটা দুর্ঘটনার স্মৃতি তার ভেতরে এমন একটা স্থায়ী ক্ষত সৃষ্টি করেছে যে সে কারণে অকারণে কেঁদে ফেলে। বকুলের সঙ্গে তাই খুব সাবধানে কথা বলতে হয়। সে নিউ ইয়র্কের কুইন্স অঞ্চলের বাসিন্দা। স্বামীর মৃত্যুর পর আহত ও শোকাচ্ছন্ন বকুল যে দুঃসময় কাটিয়েছে আমেরিকায় তা ভয়াবহ। তবে সে প্রচুর ডলার পেয়েছিল ক্ষতিপূরণ বাবদ, বিমা বাবদ। আর স্বামীর রোজগার ভালো ছিল বলে আমেরিকায় তাকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়নি। বাড়ি ছিল, গাড়ি ছিল, শুধু আপনার জন ছিল না কেউ। তবে খবর পেয়ে পুত্র শোকাতুর শ্বশুর এসেছিলেন, আর এসেছিলেন বকুলের মা। শ্বশুর ফিরে গেলেন, মাকে যেতে দেয়নি বকুল, নিজেও ফিরে যায়নি। কেন ফিরে যাওনি? এই প্রশ্নটা করলে বকুলের একটাই জবাব, কেন যাব? দেশে কি আছে? অত দেশ দেশ করবেন না তো। আপনার সুজলা সুফলা শস্য শ্যামলা দেশকেও চিনি মশাই। আমি এখানে যত সুবিধা পাই দেবে ওখানে ওই দেশ। দ্বিতীয় দিনের বঙ্গ সম্মেলন অধিক রাতে শেষ হয়েছিল। তৃতীয় দিন অর্থাৎ রবিবার আবার শুরু হলো সকালে। ইতিমধ্যে বাঙালিদের চোখে মুখে রীতিমতো বিষণ্ণতার গভীর ছাপ। আজই শেষ হয়ে যাবে, তারপর যে যার জায়গায় ফিরে যাবেন, আবার সেই রুটিন বাঁধা কাজের জীবন। বঙ্গ সম্মেলন প্রবাসী বাঙালিদের কাছে যে ঘরে ফেরার মতোই উৎসব, বহিরাগত হয়েও তা টের পাচ্ছিলাম। আমাদের বাড়লে কৈশোরে বাংলা সাহিত্যে একটি উত্তাল তরঙ্গ তুলেছিল একখানা বই, দৃষ্টিপাত। রিপোর্টাজ ধরনের লেখা, কিন্তু উপন্যাসের চেয়েও সুখপাঠ্য। খানিকটা ইতিহাস, খানিকটা খবর, খানিকটা ভ্রমণ, খানিকটা উপন্যাসের এমন অসাধারণ ককটেল, আর তার সঙ্গে একটা শানিত বাংলা গদ্য এই গ্রন্থটিতে এমন একটা বাড়তি মাত্রা যোগ করেছিল যা ইতিপূর্বে বাংলা সাহিত্যে ঘটেনি। ফলে দৃষ্টিপাত বাংলা বইয়ের বিক্রির সব রেকর্ড ভেঙে কলকাতা ও মফস্বলে ঝড় তুলে দিয়েছিল। সবচেয়ে করুণ ছিল লেখক যাযাবরের অকাল মৃত্যু। ভূমিকায় ঘোষণাটি ছিল গ্রন্থের লেখক আর বেঁচে নেই। তার আসল নামটিও আমরা জানলাম বিনয় মুখোপাধ্যায়। যাযাবর মারা গেছেন এবং আর কোনোদিনই দৃষ্টিপাতের মতো আর কোনো লেখা হবে না, এটা জেনে ভারী বিষণ্ণ বোধ করতাম তখন। এখনকার পাঠকেরা হয়তো জানেন না, আমাদের দৃষ্টিপাত গ্রন্থটির বহু পংক্তি এবং স্তবক মুখস্থ ছিল। কথায় কথায় দৃষ্টিপাত থেকে উদ্ধৃতি মুখস্থ বলাটা দাঁড়িয়ে গিয়েছিল রেওয়াজে। আমরা এও জেনেছিলাম গ্রন্থটির আখ্যান অংশ পুরোটাই কিছু চিঠির সংকলন। লেখক দিল্লির প্রবাসকালে তার প্রেমিকাকে চিঠিগুলো লেখেন, তা থেকে দৃষ্টিপাতের জন্ম। কয়েক বছর পর অবশ্য জানা গিয়েছিল যাযাবর মারা যাননি, তিনি বহাল তবিয়তে বেঁচে রয়েছেন। দিল্লিতে অবস্থান। যাযাবর পরেও কয়েকটি গ্রন্থ লিখেছিলেন, কিন্তু সেগুলি আর ততটা জনপ্রিয়তা পায়নি। যাযাবরকে একবার চোখে দেখার ইচ্ছে ছিল, কিন্তু এতকাল ঘটে ওঠেনি। আকস্মিক এই বঙ্গ সম্মেলনে আমেরিকায় এসে প্রবীণ যাযাবরকে পেয়ে আমার সেই কৈশোর যেন উথলে উঠল। বললুম, আপনাকে দেখার ভারী ইচ্ছে ছিল। যাযাবর বিনয়ে গলে গেলেন, মুখে সরল হাসি, খুব নম্র কণ্ঠে বললেন, কলকাতাতেই এখন আছি। যাযাবর বঙ্গ সম্মেলন উপলক্ষে আমেরিকায় আসেননি, এসেছেন কোনো আত্মীয়ের কাছে বেড়াতে। বঙ্গ সম্মেলনের কর্তারা তাকে আমন্ত্রণ করে এনেছেন। সস্ত্রীক একটি ভাষণও দিয়েছিলেন, কিন্তু আড্ডাবাজদের কবলিত হয়ে সেই ভাষণ আমি শুনতে পাইনি। তবে দেখা তো হলো, আর আমার কাছে এই দেখা হওয়ার মূল্যটা অনেক। আর কিছু নতুন লিখছেন? ভারী বিনয়ের সঙ্গে বললেন, একটু আদ্রু।
যাযাবরকে এই যুগের বাঙালি পাঠকরা হয়তো ততটা চিনবেন না। দৃষ্টিপাতের যুগও চলে গিয়েছে। আমাদের আমলে গ্রন্থটি যে জনপ্রিয়তা পেয়েছিল তা আর কখনো কোনো গ্রন্থ পেয়েছিল কিনা জানি না। দৃষ্টিপাত ছিল একটা ট্রেন্ড সেটার। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের দ্বাদশ পর্বটি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এরকমই অনেক গল্প শুনতে হলে, ভ্রমণ কাহিনী, ভূতের গল্প, উপন্যাস কি নেই আমার চ্যানেলে, চলে যান প্লেলিস্টে। এই ভিডিওর নিচে যে বার আছে ক্লিক করুন, খুলে যাবে হোম পেজ, পাবেন প্লেলিস্ট। সেখানেই থরে থরে বিভাগ অনুযায়ী সাজিয়ে রাখা আছে আপনার জন্য নানা গল্প। যতক্ষণ না নতুন গল্প আনি সেগুলোই শুনুন। আর আজকে আমাকে বিদায় দিন। বিদায় দেওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এই দেখাই শেষ দেখা নয় তো। শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতো নমস্কার।